তাসকিনকে রেখে বিশ্বকাপে 15 সদস্যের দল ঘোষণা। বাদ পড়লেন সাইফুদ্দিন। দল দিতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক। কিছু পরখ করে দেখার ব্যাপার ছিল, স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। 70,000 টাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ দিচ্ছে অপরাধী চক্র। নকল চিহ্নিত করার উপায় নেই সার্ভারে দেখে। যমুনার অনুসন্ধানের পর তদন্ত কমিটি। আমাদের ওইখানে পাসওয়ার্ড না জানলে কেউ কি আমাদের রেজাল্ট আপলোড করতে পারে? না সি ম্যাম চলে আসছে। আল্লাহ, আপনি 100% আপনার অথেন্টিক। এটা হলো আপনার মাদার ওয়েবসাইটের কাজ, তো অরিজিনাল কাজ ভাই, জেনুইন। এখানে আপনার ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। জলদস্যুর কবল থেকে মুক্ত নাবিকরা কুতুবদিয়া থেকে চট্টগ্রামের পথে। বিকেল নাগাদ বন্দরে পৌঁছাতে পারে জাহাজ। অধীর অপেক্ষায় স্বজনরা। ভালো লাগছে, বাবা আসলে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব। সবাই আনন্দ, আমার পরিবার, মানে এমনকি দেশবাসী পর্যন্ত, পুরো দেশবাসী, আত্মীয় স্বজন সবাই তো আনন্দিত। 3 দিনের সফরে ঢাকা এসেছেন ডোনাল্ড লু। বাংলাদেশের রাজনৈতিক ইস্যুতে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র, জানালেন বেদান্ত প্যাটেল। প্রয়োজনে এসেছেন লু, দাওয়াত করে আনা হয়নি মন্তব্য ওবায়দুল কাদেরের। স্যাংশনের পরোয়া করে না সরকার। প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে। দুর্নীতির অজুহাতে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত করা হচ্ছে। টিআইবি জিসিএফ এর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ আপনাদের সঙ্গে। আমি জান্নাতুল কলি আছি। শিরোনাম দেখছিলেন, জানাবো বিস্তারিত। তাসকিন আহমেদকে রেখে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সাথে তাকে দলের সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে। জিম্বাবুয়ে সিরিজে খেললেও অলরাউন্ডার সাইফুদ্দিনকে বিশ্বকাপ দলে রাখেননি নির্বাচকরা। জিম্বাবুয়ে সিরিজের দল থেকে খুব বেশি পরিবর্তন আসেনি বিশ্বকাপ স্কোয়াডে। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল হাসান শান্তকে। ওপেনিংয়ে রাখা হয়েছে লিটন দাস, তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারকে। মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন সাকিব, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ জাকের, আলী অনিক এবং এছাড়া পেস বোলিংয়ে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের পাশাপাশি রাখা হয়েছে তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলামকে। তবে সব সংখ্যা দূরে সরিয়ে যুক্তরাষ্ট্রের টিকিট পেয়েছেন পেস ইউনিটের ট্রাম্প কার্ড তাসকিন আহমেদ। স্পিন আক্রমণে শেখ মেহেদী হাসানের সঙ্গে দায়িত্বটা সামলাবেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। এর বাইরে স্ট্যান্ড বাই হিসেবে আফিফ হোসেন এবং হাসান মাহমুদকে নিয়ে যাওয়া হবে যুক্তরাষ্ট্রে। এখানে সবাই খুব ক্লোজ বাই। আমরা যে দলটাকে নির্বাচন করেছিলাম এবং যে দলটা আমরা দিয়েছিলাম 30 তারিখে, সেই দলটা একটা প্রেক্ষাপটে আমরা নির্বাচন করেছিলাম। আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন couldn't make it, but he was very close by. টি-20 বিশ্বকাপের দল ঘোষণার পর সংবাদদের মাধ্যমে নানা প্রশ্নের জবাব দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ নিপু। মিরপুরে আছেন সহকর্মী হাসিনুর রহমান, যাচ্ছি তার কাছে। একটু জানাবেন হাসিনুর, সাইফুদ্দিনকে বাদ দেওয়ার কারণ কি দেখিয়েছেন প্রধান নির্বাচক? প্রধান নির্বাচক যেটা বলেছেন যে মোহাম্মদ সাইফুদ্দিন বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগে যেই জায়গায় দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, অর্থাৎ তিনি নিয়মিত তো শুরুতে উইকেট নিচ্ছিলেনও, কিন্তু তিনি স্লগ ওভারে অর্থাৎ শেষ দিকে খুব ভালো বোলিং করছিলেন। বিশেষ করে তার ইয়র্কারের ব্যবহারটা ছিল দুর্দান্ত। সেই যোগ্যতার কারণেই কিন্তু ন্যাশনাল টিমে তাকে নেওয়া হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি তিনি এই সিরিজের সুযোগ পেয়ে, যদিও উইকেট পেয়েছেন, তিনি 8টি উইকেট নিয়েছেন, কিন্তু সেই
তার কাছ থেকে যে প্রত্যাশার জায়গাটা সেটা তিনি ভালোভাবে পূরণ করতে পারেননি, সেই যে কারণেই তাকে দলে নেওয়া হয়নি। অর্থাৎ তার যে ইয়র্কার, তার যে মেইন শক্তি স্লগ ওভারে বোলিং করা, তিনি কিন্তু সেই জায়গায় খুব খরচে ছিলেন। প্রায় প্রতি ম্যাচে 15-র উপরে রান দিয়েছেন, এক ম্যাচে তো 20-এর কাছাকাছিও রান দিয়েছিলেন, সেই কারণেই তিনি দল থেকে বাদ পড়েছেন। আরেকটি বিষয় তাকে জানতে চাওয়া হয়েছিল যে তার কাছ থেকে যার পরিবর্তে যাকে নেওয়া হয়েছে তানজিম সাকিব, যে পেস বোলার আছে আমাদের, তিনিও কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে খুব প্রত্যাশিত পারফরমেন্স করেননি। সেক্ষেত্রে গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন যে পেসার সাকিব সাইফুদ্দিনের চেয়ে কম উইকেট নিলেও বা অনেক এক ম্যাচে এক্সপেন্সিভ হলেও তারা তুলনামূলকভাবে সাইফুদ্দিনের চেয়ে তার পারফরমেন্সকে বেটার মনে করছেন, তারা বেশি সন্তুষ্ট হয়েছেন তার পারফরমেন্সে। কোন পরিস্থিতিতে কোন সময় তিনি রান দিয়েছেন বা সাইফুদ্দিন কোন পরিস্থিতিতে উইকেট পেয়েছে সেই বিবেচনায় তারা আসলে তানজিম সাকিবের উপর আস্থা রেখেছেন। আরেকটি বিষয় একটু প্রশ্নের বাইরে উত্তর দিতে চাই, সেটা হলো লিটন দাস। টানা অফ ফর্মে ছিলেন লিটন দাস, তার বিশ্বকাপ দলে না রাখার জন্য বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের অনেক প্রশ্ন ছিল লিটনকে যেন দল থেকে বাদ দেওয়া হয়। আমরা যমুনা টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচনায় এর আগে নিশ্চিত করেছিলাম যে বাংলাদেশ দল এমন একটা সমীকরণে আছে যেখানে লিটনকে বাদ দেওয়াটা খুব কঠিন, কেননা তিনি শুধু টপ অর্ডার ব্যাটারি নয়, তিনি একজন উইকেট কিপার। আমাদের দলে কিন্তু জাকের আলী অনেকেই একমাত্র উইকেট কিপার, তিনিও ততটা পরীক্ষিত নন। আসলে তিনি জিম্বাবুয়ে সিরিজে কিন্তু বেশ কয়েকটা ক্যাচ ড্রপ করেছেন। এছাড়াও এখন কনকাশন সাবের একটা ব্যাপার থাকে, হঠাৎ যদি একজন উইকেট কিপার মাথায় আঘাত পান তার পরিবর্তে কিন্তু একজন উইকেট কিপারই খেলতে হবে, অর্থাৎ একাদশে দুইজন উইকেট কিপার, স্কোয়াডে দুইজন উইকেট কিপার থাকাটা খুব জরুরি। সেই বিবেচনাতেই কিন্তু আসলে টিকে গেছেন লিটন দাস। তিনি ব্যাটিংয়ে অফ ফর্মে থাকলেও তার যে উইকেট কিপিংয়ের অ্যাবিলিটিটা আছে সেই সব চিন্তা ভাবনা করে লিটন দাসকে রাখা হয়েছে দল স্কোয়াডে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। 70,000 টাকায় একদিনে পাওয়া যায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি সনদ। তার আগেই দেয়া হয় মার্কশিট। দালালদের যোগসাজশে ফলাফল সার্ভারে আপলোড করা হতো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেকশন থেকে। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির পর এবার যমুনার অনুসন্ধানে উন্মোচিত হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতারণা। সহকর্মী আখলাকুস সাফার অনুসন্ধানে বিস্তারিত দেখুন, আর ছবি তুলেছেন আরেক সহকর্মী ইসমাইল হোসেন জনি। আমাদের গন্তব্য গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। যাচাই করতে হবে হাতে থাকা এলএলবির মার্কশিটটি আসল নাকি নকল। এখানে নিয়োগ বোর্ডের ইন্টারভিউ নিচ্ছেন ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার। ঘুরে আসা যাক সনদের যাবতীয় কাজ যেখানে, সেই পরীক্ষা বিভাগে। আঞ্চলিক উপ আঞ্চলিক মিলিয়ে সারা দেশের 92টি সেন্টারের পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট তৈরি হয় এখানে। জানা গেল পরীক্ষা নিয়ন্ত্রক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আপাতত তত্ত্বাবধান করছেন প্রভিসি অধ্যাপক মাহবুবা নাসরিন। বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানালেন কয়েক ধাপে যাচাই আর অনুমোদনের পরই মার্কশিট আপলোড হয় সার্ভারে। স্কুলের রেজাল্ট তৈরি হয়, তৈরি হয়ে তারা কন্ট্রোলার সেকশনে সাবমিট করার পর প্রভিসি শিক্ষার মাধ্যমেই হয়তো এগুলো সাইন হয়, তারপরে উপাচার্যের অনুমোদন নেয়, মাননীয় উপাচার্য অনুমোদন দেওয়ার পরে আপলোড করা হয়। এই মার্কশিটটা একটু দেখবেন। এবার তার চমকে ওঠার পালা। এলএলবির সনদটি দেখাই আমরা। নিজেই যাচাই করলেন অনলাইনে, বুঝলেন অনেক কিছুই হয় তার বা দায়িত্বশীলদের ফাঁকি দিয়ে। ফলাফল, ওই যে ফলাফল যেখানে সি ম্যাম চলে আসছে। আল্লাহ, ডাকানো হয় সংশ্লিষ্ট 3 বিভাগের কর্মকর্তাদের। স্কুল অফ লয়ের ডিন অধ্যাপক জাহাঙ্গীর আলম নিশ্চিত করলেন এরকম কোনো শিক্ষার্থী নেই তার বিভাগের অধীনে। এটা তো আমি বলতে পারবো না, পরীক্ষা বলতে পারবে। এরপর যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক সদরুল সিদ্দিকীর ব্যাখ্যার পালা। এমন কোন শিক্ষার্থীর কাগজ তৈরি হয়নি তার অধীনে। আমাদের ওইখানে পাসওয়ার্ড না জানলে কেউ কি আমাদের রেজাল্ট আপলোড করতে পারে? সার্ভারে ফলাফল আপলোডের মূল দায়িত্ব কম্পিউটার বিভাগের সহকারী সিনিয়র প্রোগ্রামার খালিদ সাইফুল্লাহ। দেখেই বোঝা যায় বিচলিত তিনি, কারণ তার মুখে যে নেই কোনো সদুত্তর। এই যে মার্কসটা কে পারে? আমাদের ওখানে আপনারাই করেন? এই লয়েরটাকে আপনারাই করেন নাকি স্কুল থেকে করেন? না, আমাদের কতজনের কাছে এটা অ্যাক্সেস দেওয়া? 5 জন আছে। কিভাবে আমাদের হাতে আসলো এলএলবির এই মার্কশিট, আর সেটা বিশ্ববিদ্যালয়ের সার্ভারেই বা আপলোড হলো কি করে? সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন, ক্লাস পরীক্ষা ছাড়াই পাওয়া যাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অরিজিনাল সনদ। ক্রেতার পরিচয়ে 12 মে সকালে যোগাযোগ করি আমরা। জবাব আসে অন্য এক প্রোফাইল থেকে। বলা হয় লাগবে 70,000 টাকা, একদিনে হয়ে যাবে মার্কশিট, পুরো টাকা দিলে সনদ পাঠানো হবে কোরিয়ারে। আপনি 100% আপনার অথেন্টিক। এটা হলো আপনার
মাদার ওয়েবসাইটের কাজ তো অরিজিনাল কাজ ভাই, জেনুইন, এখানে আপনার ভুলো আর কোনো পসিবিলিটি নাই। চাওয়া হয় শিক্ষার্থীর ডিটেইল, ছদ্মনাম ব্যবহার করি আমরা। মেসেঞ্জারে তা পাঠানোর পর বলা হয় একদিন লাগবে। অনলাইনে আপলোড করবেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেকশনের কেউ একজন, যাকে দিতে হবে 50,000 টাকা। অনলাইনে দেখবেন অনেকে আপনার 10,000, 20,000 টাকা, 30,000 টাকায় অফার দিবে। হ্যাঁ, ওইগুলা প্রতিষ্ঠান ভেরিফাইড হয় না, যার ধরনে আমাদের খরচটা একটু বেশি। কম যেটা ওটা আমি আপনার জন্য 5-7,000 টাকা যাই কম পারি, স্যারের সাথে কথা বললে ওটা আমি কমাই দিব, সমস্যা নেই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন স্যারের কথা বললেন, এই স্যারটাকে? এটা হচ্ছে যে জেনারেল রেজিস্ট্রার বা যেগুলো রেজিস্টার করে সেই স্যারের কথা আমাদের বলছে যে ওর পক্ষ থেকে কোনো সমস্যা হবে না, কাজগুলো সেই করে। পরদিন সকাল 10টাতেই চক্রের পাঠানো ভুয়া শিক্ষার্থী আইডি দিয়ে যাচাই করে পাওয়া যায় ফল। একদিনের ব্যবধানে 70,000 টাকার বিনিময়ে হয়ে গেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের LLB'র সার্টিফিকেট, সঙ্গে মার্কশিট। মোট 8টি সেমিস্টারে CGPA দেওয়া হয়েছে 3.22। পুরো বিষয়টি উপাচার্যকে জানাতে চাই আমরা। নিচতলা থেকে 1 ফ্লোর উপরে যেতে না যেতেই অকার্যকর করে দেওয়া হয় ফলাফলের সার্ভার। ক্যামেরার সামনে কথা বলেননি উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, তবে তাৎক্ষণিক ব্যবস্থার ঘোষণা দেন তিনি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 6টি স্কুলের অধীনে মোট ফর্মাল এবং ইনফরমাল মিলে 86টি প্রোগ্রাম, যেখানে 6,37,513 জন শিক্ষার্থী এখন অধ্যয়নরত। সবশেষ যে ফলাফল, তাতে দেখা যাচ্ছে গড় পাশের হার প্রায় 71 ভাগ। প্রশ্নটা ছিল, এই 71 ভাগের মধ্যে কত ভাগ এমন জাল সনদ মার্কশিট আর কত ভাগ আসল? প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এসেছিলাম বিশ্ববিদ্যালয়ে। এর জন্য তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং এই LLB'র সনদটি দেখানোর পর এরই মধ্যে বন্ধ করা হয়েছে অথবা সিলগালা করা হয়েছে সার্ভার কক্ষটি। এখন দেখার অপেক্ষা কি বেরিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের তদন্তে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, গাজীপুর। এদিকে যমুনা টেলিভিশনের এই খবর প্রচারের পর উপাচার্য অধ্যাপক মাহবুবা নাসরিনকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি করেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে হবে কমিটিকে। সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিক এখন চট্টগ্রামের পথে। অবসান হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার। বেলা 12টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া থেকে নাবিকদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে KSRM কোম্পানির আরেকটি জাহাজ MV জাহান মনি 3। বিকেল নাগাদ চট্টগ্রামের বন্দরে পৌঁছাবে নাবিকরা, আর সেখানে তাদের বরণ করে নেবে পরিবার এবং স্বজনরা। NCTতে নাবিকদের সংবর্ধনা দিবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকতা শেষে নাবিকরা বিভিন্ন জেলায় যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। এর আগে সোমবার বিকেলে নাবিকদের নিয়ে MV আবদুল্লাহ জাহাজটি কুতুবদিয়ার বহির্নোঙরে ফিরে। সেখানে চলছে চুনাপাথর খালাস কার্যক্রম। জাহাজ MV আবদুল্লাহর দায়িত্ব নিয়েছে নতুন 23 নাবিক। আগের আশা তো সারে দিছিল জীবনের আশা, এখন নতুন ভাবে যখন জীবন পাইছে, মুক্তি পাইছে, এটা মানে নতুন ভাবে ওদের একটা আনন্দ লাগতেছে। সবাই আনন্দ, আমার পরিবার মানে এমনকি দেশবাসী পর্যন্ত, পুরো দেশবাসী, আত্মীয় স্বজন সবাই তো আনন্দিত। চট্টগ্রাম বন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। একটু জানাবেন, নাবিকদের বহনকারী জাহাজটি বন্দরে কখন পৌঁছাতে পারে? তাদের বরণের প্রস্তুতি কেমন? তাদের বরণের প্রস্তুতি কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে আসলে তারা প্রস্তুতি শেষ করেছেন, এবং জাহাজটি মূলত বিকেল 3টা নাগাদ কিন্তু চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাতে পারে বলে আমরা খবর পেয়েছি। এবং এরই মধ্যে আসলে চট্টগ্রাম বন্দরের যে প্রস্তুতি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে তারা আসলে মঞ্চ প্রস্তুতির যে সার্বিক প্রস্তুতি রয়েছে সেটি তারা আসলে শেষ করছেন, এবং তাদেরকে বরণ করার জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে নেওয়া হয়েছে। একেবারেই বলা যায়, আপনি জানেন যে জাহাজটি মূলত গত 12ই মার্চ আসলে জলদস্যুর কবলে পড়ে। এরপর দীর্ঘ 33 দিন পর কিন্তু গত 13 এপ্রিল এই জাহাজটি জলদস্যু মুক্ত হয়। এরপর থেকে কিন্তু মোটামুটি বলা যায় তাদের যে এতদিন ধরে যে আতঙ্ক ছিল, দীর্ঘ 1 মাস পর তাদের যে আতঙ্ক ছিল সেটি কিন্তু এখন একেবারেই নেই। এবং জাহাজের নাবিক যারা রয়েছেন তারাও কিন্তু প্রায় দীর্ঘ একটি খারাপ সময়ের মধ্য দিয়ে গেছেন, ফলে তাদের যে খারাপ সময়গুলো সেগুলো তারা কাটিয়ে উঠেছেন এরই মধ্যে। এবং
আপনি জানেন যে মূলত 13 এপ্রিল পর থেকেই যখন জলদস্যু মুক্ত জাহাজটি হয় এরপর থেকেই সবাই আসলে একটু স্বস্তি প্রকাশ করছেন এবং স্বস্তিতেই বলা যায়, কারণ এর আগে আসলে তারা সুস্থ অবস্থায় ফিরতে পারবেন কি পারবেন না এই নিয়ে কিন্তু অনেক বেশি নিশ্চয়তা ছিল, কারণ জলদস্যু যখন আক্রমণ হবার পর থেকেই তাদের যেই জাহাজের যে 33 দিন ছিল প্রায় বলা যায় 1 মাস, সেই 1 মাসের সময়ের মধ্যে কিন্তু তারা অনেক বেশি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন, কখনো খাবার নিয়ে, কখনো জলদস্যুরা তাদের সমস্যার অনেক বেশি তারা সমস্যার সম্মুখীন হয়েছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে দীর্ঘ 2 মাস পর তারা যে বাংলাদেশে এসে পৌঁছেছেন গতকাল কুতুবদিয়ায় এমভি আব্দুল্লাহ জাহাজটি নোঙর করেছে, সেই নোঙর করা জাহাজ থেকে কিন্তু এখন চট্টগ্রাম থেকেই মূলত গতকালকেই জাহানমণি 3 নামে একটি জাহাজ সেটি গিয়েছে এবং সেই জাহাজ যোগে কিন্তু এরই মধ্যে 23 নাবিক কিন্তু এখন সাগর পথে রয়েছেন। বিকেল 3টা নাগাদ কিন্তু চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবেন এবং আসার পর কিন্তু তারা আসলে যেখানে আনুষ্ঠানিক সংবর্ধনা বন্দর থেকে দেওয়া হবে সেই সংবর্ধনা সেখানে আসলে অংশ নেবেন। 23 নাবিকের সদস্য যারা রয়েছেন তারা স্বজনরা এখানে আসবেন, সেখানে তারা অংশ নেবেন। সবকিছু মিলিয়ে বলতে পারি এবং তারা আসার পর এবং মূলত সেখান থেকে কিন্তু পরিবারের সদস্য যারা রয়েছেন এখানে আনুষ্ঠানিকতা শেষ করার পর 23 নাবিক সবাই আসলে তাদের পরিবারে ফিরে যাবেন এবং তারাও অনেক বেশি খুশি বলা যায়। সবকিছু মিলিয়ে যে বলা যায় দীর্ঘ 2 মাসের তাদের যে দুঃসহ খারাপ একটি সময় ছিল সেই সময় কাটিয়ে এখন তারা বাংলাদেশের পথে অর্থাৎ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছেন। কিছুক্ষণ পর কয়েক ঘন্টা পরে কিন্তু তারা এখানে এসে নামবেন, এরপর থেকে তাদের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় পৌঁছেছেন। সকাল 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। সফরের প্রথম দিনে ডোনাল্ড লু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেয়া নৈশভোজে যোগ দেবেন। আগামীকাল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন তিনি। একই দিন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন লু। এছাড়া তার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করার কথা রয়েছে। 7 জানুয়ারি নির্বাচনের পর প্রথমবার ঢাকায় এলেন ডোনাল্ড লু। এর আগে ভারত এবং শ্রীলঙ্কা সফর করেন তিনি। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে এখনও অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভেদান্ত ব্যাটেল। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে তাকে প্রশ্ন করা হয় 17 মাসের মধ্যে তৃতীয়বার ঢাকা সফরে বিশেষ কোনো কারণ আছে কিনা জানতে চাইলে সংবাদকর্মীরা জানতে চান এই বিষয়ে এবং এবার রাজনৈতিক নেতাদের সাথে শিডিউল না থাকার ইস্যুতেও জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে তৈরি হয়েছে সফরসূচি। আলোচনা হবে দ্বিপাক্ষিক সম্পর্ক, জলবায়ু ও অর্থনৈতিক সহযোগিতা ইস্যুতে। Every crossing possible that can allow for the access of trucks. A visit to Bangladesh within Assistant Secretary Liu is on a swing through a number of South Asian countries. দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ নিয়ে কাজ করবেন লু, বিশেষ করে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, মুক্ত ও সমৃদ্ধ ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন সমর্থন জানানোই লক্ষ্য। বাংলাদেশের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও সাক্ষাৎ করবেন লু। যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক সহযোগিতা ও জলবায়ু ইস্যুতে অর্থনৈতিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হবে। ডোনাল্ড লু তাদের প্রয়োজনে এসেছেন, তাকে দাওয়াত করে আনা হয়নি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ভিসা নীতি এবং স্যাংশনের বিষয়ে পরোয়া করে না সরকার। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় বিএনপির সব আন্দোলন ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, কর্মীদের উজ্জীবিত রাখতেই কর্মসূচি দেয় বিএনপি। ওবায়দুল কাদের বলেন, 15 বছরে আন্দোলন জমাতে পারেনি বিএনপি, কখনো ঈদ আবার কখনো দাবদাহের অজুহাতে সরকার বিরোধী আন্দোলন পিছিয়েছে দলটি। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এমন অভিযোগে মিথ্যা বলে উড়িয়ে দেন ওবায়দুল কাদের। বলেন, সব হারিয়ে খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায় দলটি। পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছেন, আমরা দাওয়াত করে কাউকে আনছি। আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন ইসরায়েলের সাথে মিলে ষড়যন্ত্র করছে
এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে প্রেস ক্লাবে স্বাধীনতা পরিষদের সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানেই বলেন, ফিলিস্তিন ইস্যুতে বিএনপির কোনো প্রতিবাদ করেনি। ইসরায়েলের দোসর হয়েছে বিএনপি। অভিযোগ করেন দলটি এখন ইসরায়েল এবং আন্তর্জাতিক চক্রের সাথে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মন্ত্রী বলেন, কারণে অকারণে যে ইসলামিক দলগুলো সরকার নামাতে সকাল বিকাল বায়তুল মোকাররম আর প্রেস ক্লাবে আন্দোলন করেছে, সেসব দলগুলোকে ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর নির্যাতনের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে দেখা যায় না। বিএনপি আজকে ফিলিস্তিনি মুক্তিকামীর মানুষের পক্ষে না দাঁড়িয়ে বরং ইসরায়েলিদের দোসরে রূপান্তরিত হয়েছে, এই নেতানিয়াহুর দোসরে পরিণত হয়েছে। এবং বিএনপি আজকে ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে হাজিরা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এ বিষয়ে আদেশ হবে আগামী সপ্তাহে। এর আগে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে এই বিএনপি নেতাকে তলব করেন হাইকোর্ট। ইউটিউবে বিচার বিভাগ নিয়ে তার দেয়া এক বক্তব্য গত 29 এপ্রিল আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির এবং বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সঙ্গে ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ওই ভিডিও 48 ঘন্টার মধ্যে সরাতে বিটিআরসির চেয়ারম্যানকে আদেশ দেওয়া হয়। তিনি যেহেতু এই হাইয়েস্ট কোর্টের একজন লয়ার এবং মেম্বার, তার কোনো ইচ্ছা ছিল না যে কোর্টকে কোনো সময় ডিসরিগার্ড করা। আদালত আমাদের কথা শুনেছে, শুনে তার পার্সোনাল অ্যাপিয়ারেন্সটাকে এক্সঅনারেট করে দিয়েছে। তার আর পার্সোনাল অ্যাপিয়ারেন্স দরকার হবে না। পরবর্তীতে আগামী সপ্তাহে যে কোনো দিন একটি আদেশের জন্য দিন ধার্য করেছে। দুর্নীতির অভিযোগে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত করা হচ্ছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, জিসিএফ ফান্ডের কার্যক্রম হতাশাজনক। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে। ক্ষতিগ্রস্ত দেশগুলো এই তহবিল থেকে পর্যাপ্ত অর্থ পাচ্ছে না বলেও জানান তিনি। বলেন, জিসিএফ হতাশাজনক এবং বৈষম্যমূলক আচরণ করছে। তিনি আরও বলেন, ইউএনডিপির বিরুদ্ধে এই তহবিলের অর্থ নিয়ে দুর্নীতির অভিযোগ থাকলেও তাদের তহবিল দেয়া হচ্ছে। বাংলাদেশে বরাদ্দে দুর্নীতির কথা বললেও প্রকৃতপক্ষে তারা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ টিইবির। ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের যে মোকাবেলার জনিত কারণে আমাদের নিজস্ব জাতীয় অর্থায়নে মোকাবেলা করতে গিয়ে আমাদের ইতিমধ্যেই আমাদের ত্রাহি অবস্থা। সেই জায়গায় আরো নতুন করে বোঝা চাপিয়ে দিচ্ছে সুকৌশলে জিসিএফ, এবং তার সাথে এক ধরনের যোগসাজশ করছে আন্তর্জাতিক সংস্থাগুলো। তার মাধ্যমে বাংলাদেশের মতো দেশের উপরে বোঝা আরো চাপিয়ে দিচ্ছে। নিজেদের ব্যর্থতার কারণে তারা তহবিল সংগ্রহ করতে পারেনি পর্যাপ্ত পরিমাণে। পার্বত্য জেলার কুকিচিনের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারিকিয়া দলের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল কল্যাণপুর এবং গাবতলী থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। বলেন, দলটির সদস্য ছিল 53 জন। এদের মধ্যে 49 জনকেই গ্রেফতার করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করে একটি জঙ্গি দেশ বানানোর পরিকল্পনা ছিল আসামিদের। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, জঙ্গি সংগঠনের সদস্যরা ইসলামী বিভিন্ন সংস্থাতে চাকরি করে আর গোপনে পাহাড়ে বম সম্প্রদায়ের কাছে প্রশিক্ষণের জন্য নতুন কর্মী এবং টাকা পাঠাতো তারা। অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া, দেশকে অস্থিতিশীল করে জঙ্গির হেলাফত স্টেট প্রতিষ্ঠা, পার্শ্ববর্তী দেশগুলোকে নিষিদ্ধ সংগঠনের সাথে যোগাযোগ বজায় রাখা এবং নিজ দেশ এবং পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে ধর্মযুদ্ধে জড়িয়ে শহীদ বা গাজী হওয়ার নেকি অর্জন করে রসদ সামগ্রী কর্মী সংগ্রহ তৎপর ছিল গ্রেপ্তারকৃতরা, এবং তাদেরকে আমরা 4 দিনের পুলিশ রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ আমরা করব।